আজকে থেকে প্রায় ৬ বছর আগের ঘটনা। আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ডরা মিলে আমরা সুন্দরবনে ভ্রমণের জন্য গিয়েছিলাম। তখন আমার বন্ধু রিয়াজের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল যেটার সাক্ষী এখনও আমরা সকলে, এবং তাকে আমাদের চোখের সামনে দেখে আমরা সত্যি অনেক বিস্মিত হচ্ছি। কারণ ওই ট্যুরে রিয়াদ হারিয়ে গিয়েছিল এবং হারিয়ে যাওয়ার একটা পর্যায়ে বাড়িতে এসে আমরা কাউকে কিছু জবাব দিতে পারিনি। দীর্ঘ ৬ বছর পর রিয়াদকে আমার বাড়ির সামনে দেখে আমি থতমত খেয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কিরে রিয়াদ, তুই এত বছর পর কোত্থেকে আসলি? আমরা তো ভেবেছিলাম তুই হারিয়ে গিয়েছিলি। তাহলে এত বছর পর কোত্থেকে আসলি? তুই জানিস তোকে জঙ্গলে কত খোঁজাখুঁজি করা হয়েছে? রিয়াদ কোনো কথার জবাব দিচ্ছিল না। ওর কেমন যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছিল আমাদের সবার কাছে। আমি আমার সমস্ত বন্ধুদেরকে ডাকলাম। অনেকেই হয়তো এখন শহরে নেই, কারণ তখন আমরা ইন্টারমিডিয়েটে পড়তাম এবং ওই সময় আমরা সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম। তারপর আমরা সকলে ধরে ওকে হসপিটালে নিলাম। হসপিটালে নেওয়ার পর ৩-৪ দিন পরে সে সুস্থ হলো, কিন্তু অনেকটা অস্বাভাবিক ছিল, কারণ ও বারবার বলতো যে ও আমাকে আবার নিয়ে যাবে এবং আমি ওর কাছে থাকতে চাই না, আমি ওর কাছে যাব না, এরকমই বিলাপ বকতে লাগছিল। অনেক চেষ্টার পরে তাকে সুস্থ করা হলো। প্রায় মাসখানেক সময় কেটে গেল মাঝখানে। সকলে তাকে পেয়ে বেশ খুশি হলো। আসলে ঘটনার সময়কাল ছিল ২০১৮। তখন আমরা সকলে কলেজে পড়ি এবং সকলে মিলে প্ল্যান করলাম যে আমরা সুন্দরবন ট্যুরে যাব, এবং সকলে মিলে তাই করলাম। সময়টা ছিল জুন এবং জুলাইয়ের সময়, মাঝামাঝি। আমরা ৭ দিনের ট্যুর প্ল্যান করলাম এবং সেখানে যাওয়ার জন্য সকলে বের হলাম। ওই দিন আমরা বেশ আনন্দিত ছিলাম, কিন্তু ফিরে আসার দিন যে এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটবে সেটা আমরা কেউই কল্পনা করতে পারিনি। রিয়াদের বাবা মা ওকে যেতে দিতে চায়নি, তবুও আমরা আমাদের নিজেদের রিস্কে ওকে নিয়ে গিয়েছিলাম। আমরা যেদিন সুন্দরবন পৌঁছালাম সেই জায়গাটা ছিল অসম্ভব রকমের সুন্দর, এবং আমরা বেশ কয়েকদিন সেখানে কাটাবো বলেই সেখানে গিয়েছিলাম। ৪-৫ দিন সেখানে খুব ভালোভাবে কেটে গেল, কিন্তু যেদিন আমরা ফিরে আসব সেদিন রাতের বেলা রিয়াজ ক্যাম্প থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, এমনকি তার নামে পুলিশ কেসও হয়েছে, মিসিং কেস, কিন্তু পুরো জঙ্গল খুঁজে কোথাও পাওয়া যায়নি। পুলিশের স্টেটমেন্টে জানিয়েছে যে রিয়াজকে হয়তো বাঘে খেয়ে ফেলেছে, আর না হলে সে পানিতে ডুবে চলে গিয়েছে। এমনটাই ছিল। আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এত বছর পর ওকে আমরা এরকমভাবে যে দেখতে পাবো সেটা আমাদের স্বপ্নের ছিল না। রিয়াদ বেশ খানিকটা স্বাভাবিক হলো। তারপর একদিন আমরা সকলে মিলে ওর বাড়িতে গেলাম। ও বেশ হাসি খুশি আগের মতোই প্রাণবন্ত হয়ে উঠল, কিন্তু ও মাঝে মধ্যে দূর থেকে কিছু একটা জিনিস দেখে ভয় পেত। আমরা ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, তুই কোথা থেকে আসলি এত বছর পর, আর কোথায় ছিলি? ও ওই সময় কিছু বলার সাহস পেত না, কিন্তু সেদিন রিয়াদ আমাদের সকলকে বলেছে যে ওর সঙ্গে আসলে কি ঘটেছিল। আমরা যখন চতুর্থ দিন পার হয়ে ৫ম দিন রাতের বেলা সকলে আড্ডা দিয়ে ঘুমাতে গেলাম, রিয়াদ সিগারেট খাওয়ার জন্য বাইরে এসেছিল, এবং বাইরে আসার পর সে দেখতে পেল তাকে কোনো কিছু একটা ইশারা দিয়ে দূর থেকে ডাকছে, কিন্তু জিনিসটা কি ছিল সেটা সে ঠিক বুঝতে পারল না। রিয়াদের আমার ফটোগ্রাফি করার শখ ছিল। রাতের আকাশ দেখে সে আকাশের দিকে তাকাতে তাকাতে কোন দিক যে অন্যমনস্ক হয়ে হাঁটতে শুরু করলো, এবং খানিকটা দূরে যাওয়ার পর সে তার ক্যাম্প হারিয়ে ফেলল। সে যে সেখান থেকে ফিরে আসবে সেরকম মেন্টাল তার ছিল না। সে অনেক খোঁজাখুঁজি করেও, জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করেও কোথাও আসলে সেই ক্যাম্পটা খুঁজে পায়নি। রিয়াদ যেভাবে করে আমাদেরকে ঘটনাটি বলেছিল আমি আপনাদেরকে সেইভাবে করেই শোনাচ্ছি। সেদিন জ্যোৎস্নাতে আমি বের হলাম ক্যাম্প থেকে। বেরিয়ে খানিকটা দূরে যেতেই একটা আলোর মতো কোনো একটা জিনিস আমার চোখে পড়ল, এবং আমি তাকাতেই সেই জিনিসটা গায়েব হয়ে গেল। জিনিসটা কি ছিল আমি জানি না। আমি আকাশের ছবি তুলতে খুব ভালোবাসি, এমনকি সব ধরনের ফটোগ্রাফি করতে ভালোবাসি। ক্যাম্প থেকে খানিকটা দূরে ওই আলোর সন্ধানেই আমি সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে যেতেই দেখলাম অসংখ্য জোনাকি চারিদিকে কিচিরমিচির করছে। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম খুব চমৎকার জ্যোৎস্না দেখা যাচ্ছে। আমি জ্যোৎস্নার ছবি তুলতে লাগলাম। তারপর একটু একটু করে সামনে এগোতে কখন যে কতটা দূর পেরিয়ে এসেছি আমি নিজেও বলতে পারবো না। খানিকটা দূরে যখন আসলাম তখন পেছনে ফিরে আমি আমার ফেরার রাস্তা আর খুঁজে পাচ্ছিলাম না। চারিদিকে অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক দৌড়াদৌড়ি করলাম, এমনকি যখন এক পর্যায়ে না খুঁজে পেয়ে চিৎকার করলাম তখন আশেপাশে কেউ ডাক দিল না, কেউ আমার ডাক যেন শুনছিল না। এরকম এক গহীন জঙ্গলে হারিয়ে গিয়েছি যেখানে কিনা আমি ছাড়া আর কেউ নেই।
আমি তখন ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি যখন পেছনের দিকে হাঁটতে যাব তখনই বাঘের গর্জন আমার কানে চলে আসলো। কতটা পথ আমি হেঁটে এসেছি সেটা বলতে পারবো না, তবে মনে হচ্ছে যে অনেক পথ, কারণ প্রায় সকাল হয়ে আসার জোগাড় হয়েছে। আমি যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন রাত 11টা কি 11:30 হবে, আর এখন প্রায় ভোর হয়ে আসছে। তার মানে সারা রাত আমি জঙ্গলের এই মাথা থেকে ওই মাথায় দৌড়ে বেরিয়েছি, কিন্তু কোথাও কোথাও আমি সেই কাঙ্ক্ষিত আমার সেই ক্যাম্পটি খুঁজে পাইনি। তারপর খানিকটা দূরে যেতেই আমি দেখলাম সূর্যের আলো বেরিয়ে এসেছে। আমি একটা গাছের উপরে উঠে বসে পড়লাম, কারণ চারিদিক থেকে কখন কোন জিনিসটা এসে আমাকে ঘিরে ধরে সেটা আমি বুঝতে পারছিলাম না। বেশ খানিকক্ষণ সেখানে বসে থাকলাম। তারপর কখন যে নিজের অজান্তে ঘুমিয়ে গেলাম নিজেও বলতে পারবো না। সকালবেলা উঠে আমি আবার হাঁটতে শুরু করলাম। পেটে কিছু দানা পানি পড়েনি, কিছু একটা খাওয়া দরকার। আমি এই গাছ থেকে ওই গাছ থেকে টুকটাক ফলমূল পেড়ে খেতে শুরু করলাম, কিন্তু তাতে আমার ক্ষুধার নিবারণ হচ্ছিল না। এত পরিমাণ অসহায় হয়ে পড়েছিলাম এই জঙ্গলের মধ্যে যে বলে বোঝাতে পারবো না। তারপর আমার হ্যালোসিনেশন হতে লাগলো একটু একটু করে, কারণ সারাটা দিন ওরকম না খেয়েই কেটে গেল। আমি ক্লান্ত হয়ে ওই মাটির ওপরেই একদম গা এলিয়ে শুয়ে পড়লাম। আকাশের পাতার ফাঁক দিয়ে আকাশের সূর্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, কিন্তু আমার কাছে সেটা কেমন যেন হ্যালোসিনেশনের মতো মনে হচ্ছিল। আমি দেখতে পেলাম ওপর থেকে সাদা ডানাওয়ালা একটি মেয়ে উড়ে আমার দিকে আসছে। জিনিসটা বাস্তব নাকি অবাস্তব সেটা আমি বলতে পারবো না, তবে এরকমই কোনো কিছু একটা মনে হলো। আমার চোখ বন্ধ হয়ে গেল। তারপর কতক্ষণ আমি ঘুমিয়েছি বলতে পারবো না। আমার যখন ঘুম ভাঙলো আমি দেখি আমি সেই জায়গায় শুয়ে আছি। আসলে বিষয়টা কি ছিল আমি কিছুই বুঝতে পারছি না। ওইটা কি সত্যিই ছিল নাকি কোনো ভুল কোনো কিছু ছিল? তারপর আমি আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে খানিকটা দূরে যাওয়ার পর আমি দেখলাম জঙ্গলের ভেতরে খুব দূরে একটা বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে, এবং সেখানে আলো জ্বলছে। কিসের আলো সেটা? আমার তো সেটাই বিশ্বাস হচ্ছে না। আমি খুব জোরে দৌড়ে সেই বাড়ির কাছাকাছি গেলাম। সেখানে গিয়ে আমি দেখলাম কিছু সত্যি সত্যি একটা বাড়ি, এবং সেই বাড়ির বারান্দায় একটা হারিকেন চলছে। এক অদ্ভুত রকমের বাড়ি। বাড়িটা সাধারণ কোনো মানুষের বাড়ির মতো দেখতে নয়, একদম পাহাড়ের গা কাটলে যেরকমভাবে দেখা যায় চুনাপাথর, ঠিক সেরকমভাবে দেখা যাচ্ছে। কাঠ দিয়ে তৈরি না ইট দিয়ে তৈরি না পাথর দিয়ে তৈরি কোনো কিছুই বোঝার উপায় নেই। আমি সেটার বাইরে গিয়ে দরজায় ঠকঠক করতে শব্দ করতে লাগলাম, কিন্তু ভেতরে কেউ নেই বলে মনে হচ্ছে। তারপর যখন আমি আবার নক করলাম তখন ভেতর থেকে কেউ একজন জিজ্ঞেস করলো যে কে। আমি কোনো উত্তর দেওয়ার সাহস পাচ্ছিলাম না, কারণ ভেতর থেকে যে মেয়েটা আমাকে বলল কে, সেটা আসলে একটা মেয়ে ছিল, এবং আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল। এরকম একটা গহীন জঙ্গলের ভেতরে এরকম একটা মেয়ে, অদ্ভুত বিষয় না? তারপর আমি দরজাটা আবার নক করতেই সে দরজাটা খুলল। তারপর আমি সামনে তাকিয়ে দেখলাম হতবাক হয়ে, কারণ মেয়েটি ছিল অসম্ভব রকম সুন্দরী দেখতে, এবং এরকম একটা জঙ্গলের ভিতরে এরকম একটা সুন্দরী মেয়ে কী করছে সেটাই আমার বোঝার বাকি রইল না। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আমাকে একটু পানি দেওয়া যাবে? এটা বলেই আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, কারণ আমি পানি খাইনি, খাবার খাইনি বেশ কয়েকদিন হয়েছে, এবং এরকম করেই জঙ্গলের ভিতর ঘুরে বেড়াচ্ছি। আমি যে কখন পথ ভুল করে এদিকে চলে এসেছি সেটা আমি নিজেও জানি না। তারপর আমার জ্ঞান হারিয়েছি ওইখান থেকেই। এরপর যখন আমার জ্ঞান ফিরল আমি চোখ খুলে দেখলাম একটা নরম তুলতুলে বিছানার উপর শুয়ে আছি, এবং সেই খাটটাও কোনোরকম পাথর দিয়ে তৈরি, এবং ওপরে খুব চমৎকার ঝাড়বাতির মতো আলো জ্বলছে। এবং সেই যে রুমের ভিতরে শুয়ে আছি সেই রুমটাও খুবই অসাধারণ একটা রুম, খুব চমৎকার করে সাজানো। আমি উঠে চারিদিকটা দেখতে লাগলাম। দেখে আমার কাছে খুবই অবাক লাগছিল, কারণ এরকম রুম এর আগে আমি কখনো দেখিনি। খানিকক্ষণ বাদে অন্য রুম থেকে সেই মেয়েটি আমার কাছে এগিয়ে আসলো। বলল কি যে, আপনি তো তখন অজ্ঞান হয়ে গেলেন, আপনি পানি চেয়েছিলেন, এই নিন। তারপর সেই মেয়েটা আমাকে নীল রঙের দেখতে এক ধরনের পানি দিল। আমি আসলে পিপাসী ছিলাম প্রচুর পরিমাণে। আমি যখন সেই পানিটা খেলাম, পানিটা খাওয়ার পর থেকেই আমার কেমন যেন সবকিছু অন্যরকম লাগছিল। মানে আমার হিতাহিত জ্ঞান ওই রকম কোনো কিছু কাজ করছিল না। আমি যেরকম সব কিছু ভেবে চিন্তে কাজ করি ওরকম কোনো কিছুই কেমন যেন আমার মধ্যে আর কাজ করছিল না। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন সে বলল কি যে, আমি তোমার স্ত্রী, এবং তুমি বহু বছর ধরে আমাদের এখানে আছো। এবং আমি নিজেও বলতে পারবো না যে আমার ব্রেনের মধ্যে কি হলো। আমি তখন তাকে আমার স্ত্রী হিসাবে মেনে নিলাম, এবং বললাম কি যে, আপনার নাম কি? সে তখন বলল তার নাম হচ্ছে ক্লডা। আমি বললাম, ক্লডা আবার কেমন নাম? সে তখন বলল,
এটা তুমি আমাকে দিয়েছিলে। মানে সে আমাকে যাই বলছিল আমি সেটারই উত্তর দিচ্ছিলাম এবং সেটাই মেনে নিচ্ছিলাম। আমি বিষয়টা কিছু বুঝতে পারলাম না। কারণ হচ্ছে সে যাই বলছিল আমি বুঝতে পারছি যে এটা আমার মানা উচিত নয়, কিন্তু সে যা বলছে আমি সেটাই মেনে নিচ্ছি। এরকম করে সে আমাকে বলল যে তুমি এখন থেকে এখানেই থাকবে। আমি তখন তার কথা মেনে নিলাম। তারপর আমি তার সঙ্গে ওখানে থাকতে লাগলাম। মাঝখানে কয়েকটা দিন পেরিয়ে গেল। আমার কেন যেন বারবার মনে হচ্ছিল যে এই জায়গাটা বা এখানটা আমার নয়। আমি যে এখানে থাকি এরা আমার অপরিচিত। কারণ এর পরের দিন সকালবেলা আমি বেশ কিছু অদ্ভুত রকমের মানুষ দেখেছিলাম, যারা কিনা আমার মতো না, যাদের কানগুলো একদম খাড়া খাড়া বাইরের দিকে, চুলগুলো বেশ লম্বা একদম পা পর্যন্ত, চোখগুলো একদম কাচের বলের মতো গোল এবং খুব সাদাটে টাইপের, মানে আমাদের চোখের মণি যেরকম হয় ওরকম না। এবং সেই সাথে তাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আসমানে উঠতে পারে। তো এইরকম কিছু জিনিসপাতি যেগুলো আসলে আমার কাছে মনে হচ্ছিল যেগুলো রিয়েল না, কিন্তু আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম এবং সারাদিন শুধুমাত্র সে যা বলতো আমি তাই করতাম। সে আমাকে যে কমান্ড দিত আমি সেটাই করতাম। বেশ কয়েকদিন সেখানে থাকলাম এবং এক প্রকার সে আমাকে যেহেতু বলেছে যে সে আমার স্ত্রী এবং আমাকে তার সঙ্গে থাকতে হবে, তো আমি তার সঙ্গে সেখানে থাকতে লাগলাম। এবং বেশ কয়েকদিন পরে সে একদিন আমাকে এসে বলল কি যে চলো আমরা এখান থেকে চলে যাব। ততদিনে আমি প্রায় তার দাস হয়ে গিয়েছি এবং তার সঙ্গে নিয়মিত কথা বলি, তার সঙ্গে নিয়মিত সঙ্গম করি। সে যা বলে আমি সেটাই করি এবং সে যেটা বলবে সেটাই আমাকে মানতে হবে, এরকম একটা বিষয়। এবং আমি সেরকম মানাও শুরু করেছিলাম। মেয়েটা দেখতে অসম্ভব রকম রূপবতী ছিল। আমি যদি হুঁশে থাকতাম তাও হয়তো আমি তার প্রেমে পড়ে যেতাম, সে যদি এরকমভাবে আমাকে বশ নাও করতো। এর পরবর্তীতে সে আমাকে ওইখান থেকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গেল, যে জায়গাটার চারিপাশে একদম ফাঁকা, কোনো গাছপালা নেই এবং সেই সাথে সেখানে একটা পাহাড়ের গা কেটে খুব সুন্দরভাবে একটা দরজা করা, সেই দরজার ভেতর দিয়ে সে আমাকে নিয়ে গেল। আমি সেই চারিদিকটা দেখতে লাগলাম শুধু, এবং সেখানকার বিভিন্ন মানুষজন বা পশু পাখি, যারা ওইখানে বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের পশু পাখি ছিল, ওরা আমার দিকে বারবার তাকাচ্ছিল। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হলো ওইখানে কাকের মতো দেখতে একটা পাখি, খুব বিশাল বড়, বাজ পাখির মতো কিন্তু দেখতে কাকের মতো। সেই পাখিটা কথা বলতে পারে এবং সে আমার সঙ্গে কথা বলছিল। তবে কি কথা বলছিল সেটা বুঝতে পারছিলাম না, কারণ ওদের ভাষা আমার বোধগম্য ছিল না। আমি খুব বুঝতে পারছিলাম যে আমি এখানে থাকতে চাই না, কিন্তু আমার মন এখানেই থাকতে চাচ্ছে। আমার ব্রেন বলছে এখান থেকে চলে যেতে হবে এবং আমি হয়তো নিশ্চয়ই কোনো একটা ট্র্যাপে পড়েছি বা কোনো একটা জায়গায় এসে ফেঁসে গিয়েছি। কিন্তু এরা কারা, কেন আমাকে নিয়ে যাচ্ছে সেই বিষয় সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। যে মেয়েটার সঙ্গে আমার আসলে মূলত প্রেমের সম্পর্ক ছিল বা মেয়েটা আমাকে পছন্দ করতো, সেই মেয়েটা আমাকে বশ করে রেখেছিল ওই পানীয়টা খাইয়ে, যে পানীয়টা হচ্ছে কি আমি প্রথম দিন এসে খেয়েছিলাম আর কি। তো এরপরে আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো এবং নিয়ে যাওয়ার পরে একটা গুহার মতো জায়গা, সেই জায়গার ভিতরে বেশ কয়েকটা পাথর দিয়ে সজ্জিত একটা সভার মতো করা, এবং সেখানে দুইজন লোক বসে আছে, একটা হচ্ছে মেয়ে এবং একটা হচ্ছে ছেলে। এবং তারা দেখতে খুব বিশাল এবং দানবের মতো, তাদের দাঁত মুখ সব কিছু বেশ নোংরা এবং তাদেরকে দেখতেও খুবই বিশ্রী আর কি। তো আমি তখন তাকে বললাম যে এনাদেরকে দেখতে এরকম কিসের জন্য। আমার যে ওই স্ত্রীটা ছিল, যে কিনা কী ছিল আমি জানি না, তো তারপর সে আমাকে এটা বলল যে ওনারা এরকমই, ওনারা হচ্ছে আমাদের এইখানকার সর্দার এবং ওনাদের কথা শুনতে হবে এবং কোনো উল্টাপাল্টা কথা বললো না। তবে তখন বললাম আচ্ছা ঠিক আছে, কারণ ও যেটা বলতো সেটা আমাকে শুনতে হইতো। তো তখন ও ওই সর্দারদের সঙ্গে কোনো একটা ভাষায় কথা বলতে লাগলো। তো আমি তখন চুপ করে দাঁড়িয়েছিলাম। তো সর্দার প্রথম একটু রাগ ভাব দেখালো। তো পরবর্তীতে সে মাথা নাড়ালো। তো আমাকে কি যেন একটা জিজ্ঞেস করলো, আমি সেটা বুঝতে পারলাম না। তারপর আমাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। তো আমি আমার যে ওই মেয়েটা ছিল, যে স্ত্রী ছিল, সে আসলে একদম মানুষের মতো ছিল এবং সব কিছু বিহেভিয়ার মানুষের মতো ছিল। তবে একটা বিষয়, তার শারীরিক গঠন একটু ভিন্ন ছিল। যেমন মেয়েদের হচ্ছে গিয়ে নাভি একটা হয়, কিন্তু ওর নাভি ছিল দুইটা। আর ওর স্তন্য হচ্ছে গিয়ে ওই যে নিপলের জায়গাটা, ওই নিপলের জায়গাটায় সাধারণত একটা নিপল থাকে, কিন্তু ওদের 3-4টা নিপল, প্রত্যেকটা স্তন্যে 3-4টা করে নিপল। তো ওইটা দেখে আমার কাছে খানিকটা অবাক লেগেছিল এবং ভেবেছিলাম যে এরা হয়তো মানুষ না এবং এরা হয়তো ভিন্ন কোনো গোত্র, সেটা হয়তো জিন পরি বা যে কোনো কিছু হতে পারে। আমার ওই হিতাহিত জ্ঞানটা এখানে ছিল। তারপর সে আমাকে একটা ওই পাহাড়ের ভেতরের জায়গায় একটা বিশাল গেটের মধ্যে দিয়ে যখন নিয়ে গেল, ওই পাহাড়ের ভিতরে সব কিছু এবং ওরা ওইখানেই থাকে এবং ওইটাই ওদের গোত্র। তো এখানে আমাকে নিয়ে গেল। ওই রাজসভা যেটা ছিল, ওদের যে সভাসদরা আছে, তারা যখন অনুমতি দিল, আমি বুঝতে পারলাম যে তারা আমাকে অনুমতি দিয়েছে এবং আমি তার পেছন যেতে শুরু করলাম। তো সে আমাকে
একটা খুপড়ির মতো ঘরে নিয়ে গেল, যে ঘরটা আসলে ও বললো কি যে ওরা এখানে থাকে এবং ওর পরিবারে এরকম 40 জন সদস্য আছে, যে 40 জন সদস্যকে নিয়ে ওরা এখানে থাকে। আর ও হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ওই জঙ্গলে গিয়ে থাকে, ওইখানে ওই ঘরটা ও নিজে তৈরি করেছে এবং ওইখানে ও গিয়ে থাকে। তো ওইখানে যখন আমাকে নিয়ে যাওয়া হলো ওদের যে পরিবারের মধ্যে বিশাল খুব বেশি বড় না, 40 জন থাকার মতো এত বড় ঘরও না, সেরকম একটা ঘরের ভিতরে নিয়ে গেল এবং ওর ভাই বোন, তারপর ওর বাবা প্রায় 13টা না 14টা বিয়ে করেছে। তো ওই 14টা স্ত্রী, তার সন্তানাদি সমস্ত সবাই মিলে ওই ঘরের ভিতরে থাকে। তো ও হচ্ছে গিয়ে বড় এবং বড় মেয়ে হয়ে গেছিলো, সে তো ওর মতো করে স্বাধীনভাবে চলাফেরা করে। তো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে একটা কথা বলি, মনে করো না কিছু। তো তখন ও আমাকে বলল যে হ্যাঁ বলো, সমস্যা নেই। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আমরা এখানে কেন এসেছি, আমরা যেখানে ছিলাম ওইখানেই তো ভালো ছিলাম। আসলে আমার ভেতর থেকে ওই সাহসটা বের হচ্ছিল না যে ওকে জিজ্ঞেস করো যে তুমি কে, আমাকে কেন, এটা আসলে ওরাই বশ করে রেখেছিল এবং ওইটা জিজ্ঞেস করার মতো যে জ্ঞান বা বুদ্ধি এটা আমার হচ্ছিল না। এটা পরবর্তীতে হয়েছিল যখন আমি এই যে আসতে পারলাম ওইখান থেকে, এর পরবর্তীতে হয়েছিল এবং আমি জানতে পেরেছিলাম যে আসলে ওরা মূলত কে এবং ওরা কি চায়। তো তারপর আমি ওকে যখন এই কথাটা জিজ্ঞেস করলাম, তো ও তখন বললো কি যে আমি ওইখানে মাঝে মধ্যে যাই, তবে ওইখানে এখন থাকতে পারবো না এই জন্য কারণ আমাদের কিছু নিয়ম নীতি আছে, যেমন জ্যোৎস্নার প্রথম প্রহর থেকে আমাবস্যার প্রথম প্রহর শুরু হওয়া পর্যন্ত আমরাও এখানে থাকতে পারি, কিন্তু যখন আমাবস্যা শুরু হয় তখন প্রায় 14 দিন আমরা এখানে থাকতে পারি না এবং আমাদের ওইখান থেকে চলে আসতে হয়। তো আগামীকাল থেকে হচ্ছে কি আমাবস্যা শুরু হবে। তো তখন আমি এটা শোনার পর বলি আচ্ছা ঠিক আছে। তারপর ও আমাকে নিয়ে ওর রুমে যায়, ও যে রুমটাতে থাকে আর কি। ওই রুমটা হচ্ছে কি একটা মরুভূমি টাইপ জায়গা, সেই জায়গার একটা পাশের কর্নারের রুম এবং সেটা একটা খুপড়ির মতো জায়গা। তো সেখানে আমি গেলাম। সেখানে যাওয়ার পর এর আগে আমরা যে রুমটার মধ্যে ছিলাম ওই রুমটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে এবং খুবই অসাধারণ ছিল, এখানে থাকতে আমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু এইখানে আমার সব কিছু কেমন যেন বিভৎস লাগছিল। বিভৎস কেন? কারণ এদের খাওয়া দাওয়া, এরা একদম যে আস্ত যে একটা হরিণ ধরে নিয়ে এসেছে, সে আস্ত হরিণ একদম না সেকে বা কোনো কিছু ধোয়া পাল্লা নেই, সেটাকেই কড়ার ভিতরে দিয়ে জাল দিয়ে খেয়ে ফেলতেছে আর কি। তারপর অনেকে কাঁচা খেয়ে ফেলতেছে, অনেকে হাড়গুলো এরকম ধরে একদম কামড়ে কামড়ে খেয়ে ফেলতেছে। তো এই বিষয়গুলো দেখে আমি বেশ কয়েকদিন এখানে, মানে 14 দিন থাকতে হবে আমি এখানে। তো আমি আসলে বমি করে দিয়েছিলাম প্রথম দিন। তো আমার যে আমাকে নিয়ে গিয়েছিল ওই মেয়েটি, তো ওই মেয়েটি আমাকে তখন বললো কি যে তুমি ওইদিকে না তাকিও না, তোমার জন্য আমি আলাদা খাবার নিয়ে আসবো। তবে একটা বিষয় খুব ভালো ছিল, ও আমাকে খুব ভালোবাসতো, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম। এটা কীভাবে? ও সবসময় আমাকে ভালো ভালো খাবার খাওয়াতো, আমি যেটা খেতে চাইতাম ও আমাকে সেটাই খাওয়াতো। তারপর আমি যেটা বলতাম আমাকে সেটাই করাতো। যেমন আমি ওই দিনকে ওকে যখন বললাম যে আমার এখানে একদমই ভালো লাগছে না, এখানকার তোমার ভাই বোনেরা খুবই বিশ্রী জঘন্য, এরা খুবই নোংরাভাবে এখানে থাকে। তো তখন ও বললো কি যে সেটা আমি জানি এবং আমি এই জন্যই এই গোত্রে থাকতে চাই না, আমি নিজের মতো করে ওইখানে আমি নিজেই থাকি। তো ও তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমি কোথাও একটা ঘুরতে নিয়ে যাচ্ছি এবং আমরা আসলে এখানে থাকবো না। তো আমি যখন বললাম যে এখানে ভালো লাগছে না আমার, তখন ও আমাকে নিয়ে গেল। আমি যে ওর কথা শুনতাম এমন না, ও আমার কথা শুনতাম, আমি যেটা আবদার করতাম ও সেটাই শুনতো। তো তারপর ও আমাকে একটা ঘন ঘন বনের ভিতরে নিয়ে গেল, যেখানে খুব সুন্দর একটা লেক ছিল এবং লেকের পাড়ে খুব সুন্দর একটা বসার জায়গা ছিল, সম্ভবত ওই এটা করেছে পাথরের গা কেটে, এবং সেখানে ফলগুলো এমনভাবে ঝুলানো ছিল যে আমি হাত দিলে সেই ফলগুলো নিয়ে খেতে পারতেছিলাম, এরকম একটা সুন্দর জায়গা। এবং আরেকটা অবাক করার মতো বিষয় হচ্ছে সেই জায়গাটায় রাত্রেবেলা আলো জ্বলে। রাত্রেবেলা যেহেতু আমাবস্যার টাইম ছিল ওই টাইমটাতে রাত্রেবেলা আলো জ্বলে এবং চাঁদ যেহেতু আকাশ ছিল না, আলো জ্বলে এবং সেটি স্পষ্ট দেখা যায়। ইভেন পানির ভেতরেও কোনো শৈবালে আলো জ্বলে, সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম। এবং এটা কোন জায়গায় ওকে তখন জিজ্ঞেস করলাম, তো ও তখন আমাকে বললো এটা পৃথিবীর কোনো একটা প্রান্ত হবে। তো একটা ইঙ্গিত দিয়েছিল এটা সাইপ্রাসের কোনো একটা জায়গা হবে। তো সাইপ্রাস কোথায় এটা আমি পরবর্তীতে এসে গুগল করেছি, এটা হচ্ছে ইউরোপের একটা জায়গায়। তো আমি তখন বুঝতে পারলাম যে আমি আসলে কোনো স্বাভাবিক কোনো কিছুর সঙ্গে নেই যে আমাকে আসলে তার বশ করে রেখেছে, বা সে মুহূর্তের মধ্যে আমি তো সুন্দরবন থেকে হারিয়ে গিয়েছিলাম, আমি তো সেটা খুব ভালোভাবে স্পষ্ট বুঝতে পারছিলাম। এবং আমার প্রথম দিনের কথা মনে পড়ে গেলাম, প্রথম দিন নিশ্চয়ই এরকম একটা জিনিস দেখেছিলাম, কারণ ওই প্রথম দিন আমি প্রথম ঝটকায় যে মেয়েটাকে দেখেছিলাম সেটা ওর মতো দেখতে এরকম ফর্সা ছিল এবং দূর থেকে ওর মতো এরকম দেখতেই। তো আমার তখন একটু একটু করে স্মৃতিশক্তি আসতে লাগলো। তো এর মাঝখানে ও কী করতো, প্রত্যেক মাসে এক অমাবস্যা পার হওয়ার পরে ও আমাকে একটা করে ওই ড্রিঙ্কস খাওয়াতো আর কি, যে ড্রিঙ্কসটা আসলে ও প্রথম দিন আমাকে খাইয়েছিল, সেই নীল রঙের ড্রিঙ্কস। তো এর মাঝখানে একদিন আমি সেই ড্রিঙ্কসটা খাইনি, মানে দেখানোর ভান করে আমি সেটা খাইনি আর কি। আমি এটা বেশ কয়েক বছর পরের কথা, প্রায় 1-1.5 বছর পরের কথা।
সেটা আমি পরবর্তীতে আসলে এটা বুঝতে পারি যে আসলে এই ড্রিঙ্কসটা না খেলে হয়তো আমার হিতাহিত জ্ঞানটা থাকবে। তো তারপর আমি এটা বুঝতে পারলাম এবং তারপর ও হচ্ছে কি আমাকে প্রত্যেক আমাবস্যা যখন হতো তখন এখান থেকে নিয়ে আসতো, নিয়ে এখানে এসে আমরা সময় পার করতাম এবং ওর সঙ্গে কিন্তু আমার খুব ভালো সময় কাটছিল এখানে। তো একটা পর্যায়ে জানতে পারি যে ও হচ্ছে গিয়ে সন্তান সম্ভব আর কি, যেহেতু ওর সঙ্গে নিয়মিত আমার সঙ্গম হতো, নিয়মিত আমি সবসময় ওর সঙ্গে থাকতাম। তো জানতে পারি যে সন্তান সম্ভবা। তো আমি যতটুকু বুঝতে পারি বা পেরেছি আর কি, ১.৫ বছর পার হয়ে যাবার পরে যতটুকু বুঝতে পেরেছি যে ওরা আসলে মানুষ না, মানুষ গোত্রের কোনো কিছু না এবং জিন গোত্রের একটা জিনেদের অনেক গোত্র থাকে, তো জিনেদেরই কোনো একটা গোত্র এবং সেখানকারই একটা মেয়ে, যেটাকে কিনা আমরা যদি বাংলায় ডেফিনেশন করি তাহলে সে হচ্ছে একটা জিনের মেয়ে, বা আমরা যেটাকে পরি বলতে পারি, একটা পরি মেয়ে আর কি। তো আমি এতটুকুই বুঝতে পেরেছিলাম এবং তার কাছ থেকে আমি খুঁজিয়ে যতটুকু বের করতে পেরেছিলাম। তো বেশি বুদ্ধিমত্তা যদি দেখাতে যায় বা যদি বলি যে আমাকে কেন নিয়ে এসেছো, আমাকে দিয়ে আসো, তাহলে হয়তো সে বুঝে যাবে বা আমার উপর তখন অত্যাচার করতে পারে। এই ভয়তে আমি কিছু বলতাম না। তো তখন আমি তাকে তার এক ভাই আমার ওইখানে মাঝে মধ্যে আসতো আমাদের ওই বাড়িতে, ওই জঙ্গলের ওই বাড়িতে। আসলে ওইখান থেকে আমি পালানোর চেষ্টা করেছি, কিন্তু ওইখানকার রাস্তার কোনো সুরাহা আসলে সুন্দরবনের মতো লাগে না আমার কাছে। সুন্দরবনের আমি যে জায়গাটা হারিয়ে গিয়েছিলাম সেই জায়গাটায় অনেক কাদা আছে, তারপর সুন্দরবনে যেরকম ছোটো ছোটো গাছ থাকে ওরকম গাছ আছে, পানি আছে, কিন্তু এখানে এরকম কোনো কিছুই নেই। এখানে চারিদিকে সবুজ একটা ঘন ফরেস্টের মতো এবং খুব সুন্দর সুন্দর গাছ আছে এবং চারিপাশে খুব সুন্দরভাবে সাজানো। তো ওইখানে ওর এক ভাই আসতো, ওর ভাইয়ের কাছ থেকে আমি একদিন ওকে নিয়ে পুকুর পাড়ে নিয়ে খোঁচায় জিজ্ঞেস করছি তোমরা কারা, তোমরা কই থাকো। তো প্রথম ওর কাছ থেকে যখন আমি জানতে পারলাম যে ওরা হচ্ছে জিন জাতি এবং ওরা কি এক জাতির কথা আমাকে বলেছে আমার মনে নেই সঠিক, ওরা একটা জাতির কথা বলেছে, ওরা এরকমভাবে পাহাড়ের গায়ে গা কেটে বসবাস করে এবং ওর বোন হচ্ছে কি সম্পূর্ণ আলাদা এবং ওর বোন হচ্ছে গিয়ে আমাকে পছন্দ করে, এই জন্য আমাকে পৃথিবী থেকে তুলে নিয়ে এসেছে এবং এটা হচ্ছে গিয়ে জিনেদের এলাকা এবং এখানে আশেপাশে যারা থাকে সবাই জিন থাকে, এখানে মানুষ কোথাও নেই। তো তখন আমি বললাম কি যে তোমার বোন আমাকে কেন তুলে নিয়ে আসলো, তোমাদের জিনেদের মধ্যে তো অনেক ভালো ভালো জিন আছে যাদেরকে সে বিয়ে করতে পারবে। তো তখন সে আমাকে বলল যে ও আপনাকে পছন্দ করে সেই জন্য এসেছে। আমাদের এখানে অনেক অনেক মেয়েরা আছে, অনেক জিন মেয়েরা আছে যারা কিনা পৃথিবীর মানুষের ছেলেকে অনেক পছন্দ করে। আসলে কিছু রুচিশীল জিন আছে, পরী আছে যারা কিনা মানুষ পছন্দ করে, তার মধ্যে আমার বোন একজন। আপনি তো আমাদের বাড়িতে গেছেন তাই না, ওইখানে গিয়ে তো দেখছেন যে আমাদের এখানে কীভাবে বসবাস করে সবাই, আর অন্যান্য বোনদেরকেও দেখছেন তাই না, তারা সুন্দর হওয়া সত্ত্বেও কিন্তু তাদের মেন্টালিটি ওরকম সুন্দর না, তারা কীরকম পিচাসের মতো থাকে। তো আমি তখন তাকে বললাম যে এই কয়েকজন ভাই বোনের ভিতরে তুমি এবং তোমার বোনই হচ্ছে কি সব থেকে স্মার্ট, আমি যেটা মনে করি আর কি, বা দেখেছি। মানে ওকে একটু পাম্পট্টি দিলাম। তো পাম্পট্টি দেওয়ার পরে ও আমাকে সব অনেক গড় করে বলে দিল যে ওরা আসলে জিন, ওরা এরকম একটা গোত্র এবং ওরা এইখানে এরকমভাবে থাকে এবং অনেক অনেক মেয়ে জিন আছে যারা একটু রুচিশীল, তারা আসলে এরকম পিচাসদের মধ্যে থাকতে চায় না বা এরকম বাজে ইসের মধ্যে থাকতে চায় না, তখন তারা মানুষের কাউকে যাকে ওরা পছন্দ করে ফেলে তাকে ধরে নিয়ে আসে। অবশ্য মানুষের লোকালয়ে যাওয়ার সাহস করে না, কিন্তু যারা আসলে ওদের ফাঁদে পা দেয় তাদেরকেই ধরে নিয়ে আসে। তো আমি তখন বললাম যে আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে আমি কী করব। তো তখন সেই ছেলেটা বলল যে দেখেন আপনি অন্যান্য সব মানুষের থেকে বুদ্ধিমান, এবং সেটা আমি অনেক মানুষের সাথে আমি কথা বলেছি আমাদের এখানে যারা যেসব মেয়েরা নিয়ে এসেছে। তো এই কথা ভুলেও ভাবেন না, এই কথা যদি ভাবেন তাহলে ও আপনাকে মেরে ফেলবে, এটা আমি জানি। কারণ এর আগেও একটা ছেলেকেও নিয়ে আসছিল, ওর তার সঙ্গে প্রায় 70 বছর ছিল, 60-70 বছর এরকম ছিল। তো সেই ছেলেটা ওইখান থেকে যাইতে পারে নাই, কারণ তাকে হচ্ছে গিয়ে সে যখন বৃদ্ধ বয়সে বলেছিল যে তার বাড়িতে যাবে, তো সেই সময়টাতেও তাকে যাইতে দেয় নাই। কিসের জন্য যাইতে দেয় নাই, কারণ হচ্ছে গিয়ে সে জাস্ট বলছিল যে সে এখান থেকে চলে যাবে এবং তার সাথে থাকবে না, এবং সে আরও অনেক কথা বলেছিল। তো পরবর্তীতে একদম শেষ বয়সে তাকে মেরে ফেলা হয়েছিল আর কি, মানে ন্যাচারাল ডেথ তার হয়নি, তাকে মেরে ফেলা হয়েছিল। তো এর পরবর্তীতে বেশ কয়েক বছর আমার বোন শান্ত ছিল, কিন্তু তারপরে আপনাকে পেয়েছে এবং আপনাকে নিয়ে এসেছে। তো আমার মনে হয় না যে আপনি এখান থেকে যেতে পারবেন। আপনি যদি ওকে বলেন যে আমি চলে যাব, এখানে থাকবো না, আমি আবার ফিরে যাব আমার এলাকায়, তাহলে আমার ধারণা যে ও আপনাকে শাস্তি দিবে বা আপনাকে এখানে আটকে রাখবে বা আপনাকে মেরেও ফেলতে পারে। তো এরকম কথোপকথন হওয়ার পরে আমি আসলে বুঝতে পারলাম যে আমি একটা জিনের জগতে আছি এবং এমন একটা জিন মেয়ে, পরি মেয়ের সঙ্গে আছি যে কিনা তার পুরো জীবন আমাকে ভালোবাসবে এবং আমাকে তার সঙ্গে রাখবে। আমি আসলে এখান থেকে বের হতে পারবো না। আমার কাছে সবথেকে ভালো হয় যে আমি সেই পানীয়টা নিয়মিত পান করি, যাতে করে আমি এখানে বসে থাকতে পারি এবং আমার বাড়ির কথা যাতে মনে না হয়
বা আমি এখান থেকে না যেতে পারি, এরকম কোনো কিছু আমার করা উচিত, কারণ ও আমাকে যেভাবে বলেছে। তো আমি ওর কথাটা শুনে আমি পুনরায় আবার সেই ড্রিঙ্কসটা পান করতে লাগলাম, যে ড্রিঙ্কসটা আমাকে খাওয়াতো নিয়মিত প্রত্যেক পূর্ণিমা শুরু হলে, পূর্ণিমা তিথিতে শুরু হলে আমাকে যখন ড্রিঙ্কসটা খাওয়াতো আমি খেয়ে নিতাম। তো মাঝখানে এরপরে এরকম করে কত সময় মাঝখানে পেরিয়েছে আমি বলতে পারবো না, আমি নিজেও জানি না কত সময় পেরিয়েছে এবং আমার সঙ্গে কি ঘটেছে তাও আমি জানি না। তবে আমি এতটুকু জানি যে আমি একটা মেয়ের সঙ্গে ছিলাম, মেয়েটা খুবই সুন্দর ছিল এবং মেয়েটা আমাকে খুব ভালোবাসতো, আমি যা বলতাম তাই করতো এবং আমাদের একটা মেয়ের সন্তান আছে এবং সেই মেয়ের সন্তানটা আমাকে খুব ভালোবাসে এবং আমাকে আন্না বলে ডাকে এবং আমি তাকে খুব ভালোবাসি এবং আমার জাস্ট এতটুকুই মনে আছে এর মাঝখানে। তো কত বছর পেরিয়েছে আমি বলতে পারবো না। তো একদিন আমার যে মেয়েটা ছিল, ও যার সঙ্গে থাকতাম, তো এর আগে নাকি ওই মেয়েটার আগের যেসব মানুষের সঙ্গে থেকেছে বা যার সঙ্গে থেকেছে তাদের সঙ্গে কোনো সন্তান হয়নি। এই প্রথম আমার সঙ্গে থাকার পর তার একটা সন্তান হলো এবং সে আসলে আমাকে এক প্রকার অন্য সবার থেকে খুব বেশি পছন্দ করে, খুব বেশি আদর যত্ন করে এবং সবাইকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং খুব ভালোবাসে, এটা আমি বুঝতে পেরেছি। তো আচমকা একদিন হচ্ছে কি আমি ড্রিঙ্কসটা খাচ্ছিলাম, তো ওই দিন হচ্ছে কি আমার হাত থেকে আমার মেয়েটাই হচ্ছে কি ড্রিঙ্কসটা ফেলে দেয়। তো আমি ওই যাত্রায় কিন্তু ড্রিঙ্কসটা খেতে পারিনি, একবার পড়ে গেলে সেটা আসলে আর খাওয়া যায় না। তো এরপরে আমি বুঝতে পারি যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। আমি তখন আমার সে আগের মেমোরিজ মনে পড়ে যায়, এর মাঝখানে কত বছর পেরিয়েছে, কি ঘটেছে আমার সঙ্গে সেসব কোনো কিছু আমার মাথায় ছিল না, কারণ সম্ভবত হায়ার ডোজ দেওয়া হয়েছিল বা ওর ভাইয়ের কাছ থেকে হয়তো পরবর্তী জানতে পেরেছে যে আমি এসব কিছু জিজ্ঞেস করেছি। তো ও আমাকে সবসময় তার পাশে বসিয়ে খাওয়াতো, কিন্তু এই টাইমে কেন মিস হয়ে গেল আমি জানি না। ওই টাইমে যদি মিস না হতো হয়তো আমি আর কোনোদিন আসতে পারতাম না এখানে, বা এটা আমি বলতে পারবো না। তো তখন কিছুদিন যাওয়ার পর আমার আবার আগের মতো জ্ঞান ফিরে আসলো, বাড়ির কথা মনে হতে লাগলো, আমার সেই পুকুর ঘাটে বসে ওর ভাইয়ের সঙ্গে কথা বলার সেই সিনারি মনে পড়তে লাগলো, সব কিছু আমার মনে হতে লাগলো এবং আমি বুঝতে পারছিলাম না যে আমি আসলে এখানে কেন আছি এবং এই সন্তানটাকে, এই ছোটো মেয়েটাকে মাঝে মধ্যে মনে হতো যে আমার মেয়ে না, মাঝে মধ্যে আবার আমাকে আন্না বলে ডাকতো। এটা আমার কাছে একটা অ্যাফেকশনের জায়গা ছিল, যেহেতু ছোটোবেলা থেকে আমি তাকে লালন পালন করেছি। তো তখন কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারলাম যে এই মেয়েটা হচ্ছে কি সেই পরি মেয়েটা যে কিনা আমাকে বিয়ে করেছে এবং আমাকে খুব ভালোবাসে এবং এটা হচ্ছে আমাদের মেয়ে আর কি। তো তখন আমি সেখানে থমকি ধরে বসে থাকতে লাগলাম এবং পরবর্তী পূর্ণিমা চাঁদেরও ওই পানীয়টা আমি মিস করলাম, এটা আমি খেলাম না। তো তখন আমার মধ্যে সেই পূর্ণ শক্তিটা ফিরে আসলো আবার এবং আমি এক প্রকার অ্যাক্টিং করতে লাগলাম যে আসলে কি করে। তখন আমার ওর প্রতি একটা অনীহা চলে আসলো, যেহেতু ও কোনো মানুষ না, একটা জিন, এবং ওর মানুষের মতো রূপ, আসল রূপ যখন আমি দেখতে পেলাম, ও কিন্তু পরবর্তীতে যখন আমাকে ওই পুরোপুরি তার বসিয়ে এনেছিল তখন কিন্তু আমাকে স্বাভাবিক নিয়মে ওর মতো করে আর কি রূপ বদলে ওর মতো করেছিল, আসল রূপ যেটা ছিল। তো ওইটা দেখে আমি ভয় পেতে লাগলাম। তো ভয় পাচ্ছিলাম সেটা ওকে বুঝতে দেওয়া চলবে না। তো তখন এক ইসে একটা অনুষ্ঠান ছিল আমাদের ওই জিন গোত্রেরই, ওরা অনুষ্ঠান করে। তো ও অনেক খুশি ছিল কোনো একটা বিষয় নিয়ে। তো তখন ও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি আসলে কি চাও, তুমি যেটা বলবে আমি সেটাই করব। তো ও তো জানে না যে আমি আসলে ওই পানীয়টা খাচ্ছি না বা প্রতি পূর্ণিমা রাতে যেটা রিফিল করতে হয় সেটা আমি করছি না। তো তখন আমি ওকে জিজ্ঞেস করি, ও আমাকে বলে কি যে তুমি কি চাও। তো তখন আমি ওকে বলি কি যে আমি বাড়ি যেতে চাই, আমি এখানে তোমার সঙ্গে থাকবো না। তো তখন ও আসলে প্রচণ্ড পরিমাণ রেগে যায়, রেগে গিয়ে আমাকে একটা ধাক্কা দেয়। তো সেই ধাক্কা খেয়ে আমি এখান থেকে ছিটকে পড়ে যায় আর কি। তখন আমার মেয়ে আমার সাথেই ছিল, ও নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও আসলে প্রচণ্ড পরিমাণ রেগেছিল। তো খানিকক্ষণ পরে ও দৌড়ে আমার কাছে আসে, এসে বলে কি যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমাকে আসলে ধাক্কা মারতে চাইনি, তুমি এই কথা কখনো বলবে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এবং আমি তোমার সঙ্গে থাকবো, সারা জীবন থাকবো, আমার সঙ্গেই তুমি থাকবা। তোমার কোনো কিছু কমতি আছে? সব কিছুই তো তোমাকে আমি দিই, তাহলে তুমি চলে যাওয়ার জন্য কেন বলবা? তুমি নিশ্চয়ই খাওনি, তাই না? এই কথা বলার পর আমি তখন বললাম কিছু সাহস করে বললাম যে না, আমি খাইনি এবং আমি এখান থেকে চলে যাব, তুমি আমাকে কোনোভাবে রাখতে পারবে না এবং তোমাকে দেখে আমার ভয় লাগে। তো এই কথা বলার পর আমার চোখের সামনে ওর রূপটা পরিবর্তন হয়ে গেল এবং একটা সুন্দরী নারীর বেশ সে ধরলো এবং তার আগের যে রূপটা ছিল সেই রূপটা কিন্তু আর থাকলো না। কারণ হচ্ছে কি সেই আগের রূপটা একদম অন্য একটা সুন্দর মেয়েতে রূপান্তর হলো এবং সে আমাকে প্রকার এখান থেকে জবরদস্ত করে টেনে উঠালো, উঠে বললো কি যে চলো, তোমাকে এখনই খেতে হবে ওইটা। আমি তখন বললাম কি যে না, আমি এখন খাবো না। তো তখন ওইখান থেকে আমাকে টেনে নিয়ে গেল এবং নিয়ে আমাকে ঘরের ভিতরে বললো কি যে তুমি এখানে থাকো, এখান থেকে বের হবে না, আর তুমি ভুলেও এখান থেকে যাওয়ার চেষ্টা করো না, কারণ এখান থেকে তুমি বের হতে পারবে না। তো যাই হোক, আমি বুঝতে পারছিলাম যে আমার সেই শ্যালক ঠিক কথাই বলেছিল যে আমি যদি কোনোদিন বলে ফেলি যে আমি এখান থেকে চলে যাব, তাহলে ও আমাকে কোনোদিন এখান থেকে যেতে দিবে না। সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম এবং এখন বুঝতে পারছি।
তো আমার যে মেয়েটা ছিল সেই মেয়েটাকে হচ্ছে কি এখান থেকে নিয়ে ওর সাথে করে যায় এবং নিয়ে সম্ভবত ওর বাবার বাড়িতে গিয়েছিল, যেখানে ওরা সকল পরিবার মিলে থাকে, এবং আমাকে এখানে রেখে গিয়েছিল। তো এর মাঝখানে ওর যে ভাইটা, ওই যে শ্যালকটা ছিল, ও তখন আসলো। আসার পরে বললো কি যে আমাকে ভাই বলেই ডাকতো, এবং আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম যে ভাই বলে ডাকবা। তো আমাকে ভাই বলে ডাকতো, এবং আমি বললাম কি যে আমি এখান থেকে চলে যেতে চাই, তোমার বন্ধু এখানে গিয়েছে, তুমি আমাকে সাহায্য করো। তো তখন ও বললো কি যে এটা আমি করতে পারবো না, কারণ হচ্ছে এটা করলে আমার আমার বিচার হবে আর কি, এটা আমাদের কোনো নিয়মের মধ্যে নেই। তো তখন আমি কান্নাকাটি করতে লাগলাম, আমার হাত পা জড়িয়ে ধরো, অ্যাডাল্ট ছিল, বড় জিন ছিল। তো তখন বললো কি যে আপনি এরকম যদি করতেছেন, তো আমি তো নিজে হাতে আমার বোনের সংসার নষ্ট করতে পারবো না, তাই না? তখন আমি ওকে বললাম, এটাকে সংসার বলো? আমাকে জোর করে ধরে রাখছে, এটাকে সংসার বলো? আমার নিজের পরিবার নেই, আমার নিজের বাবা মা নেই, তারা কি আমাকে খোঁজখবর করবে না? তো ও তখন এই কথা শুনে খানিকটা ইমোশনাল হলো এবং বললো কি যে হ্যাঁ, কথা তো ঠিকই বলেছেন, তবে আমি আপনাকে সরাসরি সাহায্য করতে পারবো না, কিন্তু আপনাকে একভাবে সাহায্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা সাধু জিন আছে, যে কিনা এই মানুষের বিষয়ে খুব ভালোভাবে জানে, এবং এখন পর্যন্ত এখানে কোনো মানুষ এসে এখান থেকে যেতে পারেনি। তবে আমার ধারণা যে ওনার কাছে যদি যান আপনি, তাহলে কিছু সাহায্য হয়তো পেতে পারেন, যদি উনি সাহায্য করতে আদৌতে চায়। যদি চায় তাহলে আপনি ওনার কাছে গিয়ে সাহায্য পাইতে পারেন, আপনি ওনার কাছে যান। তো তখন আমি ওকে বলি কি যে আচ্ছা ঠিক আছে, আমাকে সেখানে নিয়ে চলো। তো ও বললো কি যে আমি আসলে পারবো না, এটা আপনাকে যে আটকায় রাখছে আপা, আমি সেটা জানি না। তো যেহেতু আপনি আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি সাহায্য করছি। তো আসলে জিনটা খুবই বোকা ছিল, এবং জিনেরা যে বোকা হয় সেটা আমি ওর সঙ্গে কথা বলে বুঝতে পারতাম, কারণ ওকে যখন একটু প্রশংসা করতাম ও তখন গলে যেত আর কি। তখন ওকে নানাভাবে প্রশংসা করে ওকে আমি বুলিয়ে বলে সেই বাড়িতে নিয়ে গেলাম। সেই বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই লোকটা তখন আমাকে দেখে বললো কি যে এটা তো আসলে অন্যায়, এই বিষয়গুলো আমি মানি না। মানে ওইখানে এই বিষয় সম্পর্কেও একটা নীতি ছিল যে কোনো মানুষকে এখানে আনা যাবে না, এনে আটকে রাখা যাবে না। উনি আবার সেটার অ্যান্টি কাজ করতো, যে মানুষ এনে রাখা যাবে না, তাদেরকে তাদের দুনিয়ায় ফিরে দিয়ে আসো, এরকম অ্যান্টি কাজ করতো। তো আমি যখন ওনার কাছাকাছি পৌঁছে গেলাম, উনি তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে তো আমি এখন পারবো না, তুমি এক কাজ করো, তুমি আমাবস্যার সময় এসো, কারণ আমাবস্যার সময় আমার শক্তি সম্পূর্ণ ফুলে ফেঁপে ওঠে, ওই সময় ওদের শক্তি থাকে না, তখন আমি তোমাকে এখান থেকে পার করে দিতে পারবো, কিন্তু কোনোভাবেই এর আগে আমি পারবো না। তো তখন আমি তাকে বললাম যে আমাবস্যার সময় তো এখান থেকে আসতে পারবো না, কারণ আমাবস্যার সময় আমাকে এখানে রাখে না, আমাকে নিয়ে চলে যায় ওদের ওইখানে, ওদের সেই শহরে যারা ওখানে থাকে আর কি, সেই শহরে নিয়ে যায়। আমি তো জানি এটা। তো এরপরে উনি তখন বললো কি যে যেভাবেই হোক এটা করো, না হলে তুমি আসলে পারবা না যেতে এখান থেকে, এবং আমারও কোনো কিছু করার থাকবে না। তো তখন আমি বুঝতে পারলাম যে আমাবস্যার টাইমে ওরা কেন এখানে থাকে না, এবং থাকলে কি হতে পারে সেটা আসলে ওরা জানে, ওদের হয়তো ক্ষতি হতে পারে, সেজন্য ওরা এখানে থাকে না। তো এই ঘটনাগুলো শুনে হয়তো আপনাদের কাছে আজীব লাগতে পারে, অদ্ভুত লাগতে পারে, অন্যান্য স্টোরিগুলো থেকে একটু ডিফারেন্ট লাগতে পারে, তবে আসল জিন যারা আসলে আসল জিন গোত্র আছে, বিভিন্ন জাতি আছে, তারা কিন্তু এরকমভাবেই বসবাস করে। তো আমি সেটা পরবর্তীতে আমি এটা বুঝতে পেরেছি এখানে থেকে, যে আসলে জিনরা কীরকম হয় এবং জিনরা কীরকম মানুষের সাথে আচরণ করে। কিছু ভালো জিন আছে, খারাপ জিন আছে। তো তারপর আমি আসলে ওই আমাবস্যার করতে থাকি, সুযোগ খুঁজতে থাকি, এবং বাড়িতে গিয়ে এক প্রকার আমার সেই স্ত্রী যে ছিল পরিস্ত্রী, সেই পরিস্ত্রীর সঙ্গে আমি ভালোভাবে থাকার চেষ্টা করি, তার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি, এবং প্রত্যেক আমাবস্যায় আসলে চেষ্টা করি যে আমি যাতে করে ওইখান থেকে পালিয়ে আসতে পারি এই লোকের কাছে। কিন্তু আমি কোনোভাবে আসলে পারছিলাম না, কোনো সুযোগ খুঁজে পাচ্ছিলাম না। বেশ কয়েক মাঝখানে কেটে গেল, এবং ও আমাকে জোর করে সেই পানীয়টা ড্রিঙ্কসটা খাওয়াতো। কিন্তু আমি যেটা করতাম, আমি অর্ধেক খেতাম, আর যতটুকু পারতাম মুখের ভিতরে রেখে দিতাম, যাতে করে ওইটা ফেলে দিতে পারি। ওর সামনেই খেতাম, কিন্তু মুখের ভিতরে রেখে দিতাম, ফেলে দিতে পারি। তো জানি না এটার আসার কতটুকু হয়েছে কি আমি জানি না। তো 4 মাস পরে হচ্ছে কি এক আমাবস্যার আগের দিন ও হচ্ছে কি কোথাও একটা যায়, এবং আমাকে হচ্ছে গিয়ে, আর ওর এক ভাই আছে, আরেক ভাই, সেই ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে যাতে করে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে, এবং নিয়ে যায়। ও আসলে ভাবতেও পারেনি যে এরকমটা আমি করেছি, বা ওর ছোটো ভাইয়ের দ্বারা আমি এরকমটা করেছি। তো ওই আমাবস্যায় আমাকে নিয়ে যাওয়ার জন্য ওর ভাই আসছে। তো ওর ভাইরা যে বলদ, সেটা তো ও নিজেও জানে কিনা আমি জানি না। তো ওই ভাইকে বলদ বানিয়ে আমি বেশ খানিকক্ষণ ওইখানে আটকে রেখেছি সন্ধ্যা পর্যন্ত। তো সন্ধ্যা হওয়ার পরে তো আর আজকে সম্পূর্ণ কালো রাত, কোনো চাঁদ উঠবে না। তো তখন আমি এক প্রকার ওকে ফাঁকি দিয়ে ওইখান থেকে পালিয়ে চলে এসেছি। তো হয়তো সারা জঙ্গল আমাকে খুঁজে বেরিয়েছে, এবং আমি সেই পীর বাবার যে জিন ছিল, যে এইসব জাদু টোনা নিয়ে কাজ করতো, কালো জাদু নিয়ে, তার কাছে যাওয়ার পর সে আমাকে বলল যে আমি তোমাকে পাঠাতে পারি, একটা শর্ত আছে। সেই শর্তটা কি,
তো সে আমাকে বলল যে তুমি পৃথিবীতে যাওয়ার পর স্বাভাবিক জীবনযাপন কয়েকদিন করতে পারবে না, এটা তোমাকে মেনে নিতে হবে। আরেকটা শর্ত হচ্ছে কি, আমাকে কিছু জিনিস দান করতে হবে, সেই জিনিস যদি তুমি দান করতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি। তো তখন সে আমাকে বলল যে যদি তুমি আমাকে এতগুলো ছাগল দান করতে পারো, বা ওরা যে জিনিসগুলো খায় আর কি, বিশেষ করে হাড়, তারপর এই জিনিসগুলো বেশি 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 করে খায়, তো ওরা মানুষের হাড় খেতে পছন্দ করে। তো মানুষের মানে ওই কালো জাদু যে করে সে আর কি, অন্যান্য জিনিসের কথা ভিন্ন। তো ও আমাকে বলেছিল যে তুমি ছাগল গরুর সঙ্গে তুমি আমাকে একটা মানুষের হাড় উপহার দিবে, তাহলে তুমি এখান থেকে যেতে পারবে। আমি তখন তাদের রাজি হয়ে যাই, এবং রাজি হওয়ার পরে উনি যখন আমাকে এখানে নামিয়ে দিয়ে যাওয়ার পরে উনি আমাকে ওনার কালো জাদু সম্বলিত একটা তাবিজ আমার হাতে বেঁধে দেয় এবং গলায় বেঁধে দেয়। দেখি যে তাবিজটা এখন আমার গলায় এবং হাতে আছে। তো আমাকে রিয়াদ এরকমভাবেই বললো যে, এবং আমি সেটা দেখে অবাক, সত্যি সত্যি ওর হাতে এবং গলায় সেই তাবিজগুলো আছে, এবং ও নাকি সেই যে পরি মেয়েটা যে কিনা ওকে নিয়ে গিয়েছিল তাকে নাকি দেখতে পায়। তাও সবসময় না, যখন আমাবস্যা তিথি পার হয়ে পূর্ণিমা তিথি আসে তখন নাকি দেখতে পায়। কারণ হচ্ছে ওরা আমাবস্যায় ওরা পৃথিবীতে ঘোরার মতো শক্তি ওদের থাকে না তখন, এই জন্য ওরা আসতে পারে না, এবং এই তাবিজের কারণে নাকি ও এখানে আসতে পারে না, এরকমটা বললো। তো তখন আমরা সকলে মিলে আসলে অবাক হলাম, বললাম এটা কি সত্যি কথা, এটা কি মেনে নেওয়ার মতো কথা, তুই বল। তো আমি ওকে তখন বললাম যে তুই তাহলে কি আমাকে তাবিজটা খোলার জন্য প্ররোচনা করছিস? আমি যদি তাবিজটা খুলি ও এখনই আমার সামনে চলে আসবে, এখন তো আমার বর্ষার টাইম, তাই না, আকাশে চাঁদ আছে, তোর আকাশে চাঁদ দেখতেছিস। তো এই কথা বলার পর আমরা তখন বললাম না না না, এরকম কিছু করা লাগবে না, আমি বিশ্বাস করছি তোর কথা। তো তখন যেটা করলো আর কি, এর পরবর্তীতে আমরা পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছি যখন ওই জিন তান্ত্রিক ওইখানে আসে আর কি। তো আমরা তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুই আসলে ওই যে তান্ত্রিক ছিল, জিন তান্ত্রিক, ওকে হাড় কিভাবে দিছিলি, মানুষের হাড় কিভাবে দিছিলি? তখন ও আমাকে বললো যে ওইটা এখনো দেওয়া হয় নাই, উনি এই আমাবস্যায় আমাদেরকে আমার কাছে ওইটা নিতে আসবে, এবং আমি যদি না দিতে পারি উনি আমাকে নিয়ে যাবে। এই জন্যই তোদেরকে আমি সমস্ত কাহিনী খুলে বললাম আর কি, যাতে তোরা আমাকে সাহায্য করতে পারিস। তো ওর কাছ থেকে এরকম কথা সত্যি শুনে আমাদের একদম মানে ভয়ে মরে যাওয়ার মতো অবস্থা। ওইখানে আমরা সবাই ভয় পাচ্ছিলাম, আমরা 6-7 জন বন্ধু বান্ধব ছিলাম, সবাই ভয় পাচ্ছিলাম। তো এর মাঝখানে ওর আব্বাকে বলে সম্ভবত 2-3টা ছাগল হয়তো ওই জিনদেরকে দিছে, এবং ওর আব্বার কাছে সমস্ত ঘটনা বলছে। কিন্তু আমাদেরকে পরবর্তীতে সেই ঘটনায় এমনভাবে বললো যে আমাদেরকে যেন ওই হারটা ম্যানেজ করতে হবে। তো ওই রাতে তো আমরা সাহস করতে পারিনি, ওই কাহিনী আমরা হজম করতে পারতেছিলাম না যে আসলে কি বলতেছে এইসব, এটা কি আসলে বাস্তব কোনো কিছু, বা আপনাদের কারো বিশ্বাস হওয়ার মতো ঘটনা। তো আমরা বিশ্বাস করছি এবং করতে হয়েছে আমাদের, কিসের জন্য? ওর 2 দিন পরে আমাকে ফোর্স করতে থাকে যে দোস্ত আমার সাথে চলে আসতেছে, এর মাঝখানে যদি আমরা কিছু না করি তাহলে ওই জিনটা আমাকে আবার নিয়ে যাবে, এবং আমার আর কোনো কিছু তখন করার থাকবে না। তো তারপর আমরা সকলে মিলে 7 বন্ধু মিলে সকলে মিলে আমরা ওই দিন গোরস্থানে গেলাম, এবং গোরস্থানে গিয়ে একটা কবর থেকে কি যে কষ্ট করে একটা হাড় ম্যানেজ করছিলাম ভাই, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই হাড়টা আনার পরে যখন আমাবস্যার জন্য ওয়েট করতে লাগলাম আমরা, এবং সেটা নিয়ে আমাদের ওইখানে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে যেতে হবে, ওই আমাদেরকে নিয়ে যাচ্ছিল। এবং সেখানে যাওয়ার পর যখন সেই হাড়টা সেখানে রাখা হলো, ভাই আপনারা বিশ্বাস করবেন না, এটা আমার কয়েকটা বন্ধু দেখে অজ্ঞান হয়ে গেছিল, এবং আমি দেখলাম যে একটা কালো ধোঁয়া উড়ে এসে সেই হাড়ের কাছে এসে বসলো, এবং সেই কালো ধোঁয়াটা একটু একটু করে মানুষের রূপান্তর হয়ে গেল। তার হাতে বিশাল বড় বড় নখ এবং গায়ে বড় বড় লোম, এক প্রকার বন মানুষের মতো দেখতে। তার চেহারাটা দেখা যাচ্ছিল না, তবে খুব বিশাল বড় বড় দাঁত মনে হচ্ছিল, এবং তার আঙ্গুলগুলো খুব বড় বড়। এটা দেখে সত্যিই ভয় পেয়েছে আমার সব বন্ধুরা। আমি তখন আল্লাহ আল্লাহ করছিলাম এবং আয়াতুল কুরসি পড়ছিলাম। তো তখন ওই জিনিসটা একটা ধমক দিয়ে আমাকে থামিয়ে দেয় যে আয়াতুল কুরসি পড়তেছিস কিসের জন্য। তারপরে বোঝা যাচ্ছিল ওটা আয়াতুল কুরসিতে ভয় পায় আর কি। তো তখন ওর সামনে থেকে সেই জিন লোকটা ওই হারটা নিল এবং বললো কি যে তুই তোর কথা রাখছিস এবং তুই কোনোদিন এই তাবিজ খুলবি না, যদি খুলিস তাহলে ও তোকে নিয়ে যাবে, তখন কিন্তু আমার আর কিছু করার থাকবে না। এবং আমাদের সকলের সামনে সেই জিনটা গায়েব হয়ে গেল। তো এরকম একটা ঘটনার সাক্ষী আমরা নিজের চোখে যেটা দেখেছি। তো পরবর্তীতে আমরা ওই যে বন্ধুটা ছিল প্রায় 6.5 বছর পর আমরা পেয়েছি খুঁজে, এবং এলাকায় একটা শোরগোল পড়ে গেল যে হারায় গেছিল এবং 6.5 বছর পর হঠাৎ করে উদয় হয়েছে, এবং এটা নিয়ে আমাদের ওই এলাকায় অনেক নিউজও হয়েছে। তবে আমরা এটা সিকিউরিটি পারপাসের কারণে কিছু আমাদের ঠিকানা বলতে পারতেছি না। এবং এরকম একটা ঘটনা যেটা কিনা আমরা নিজেরা সাক্ষী, এবং এরকম একটা বিষয় এটা আদৌ সম্ভব, কিন্তু আসলেই সম্ভব এবং সত্যি একটা ঘটনা, সেটা আপনারা কতখানি বিশ্বাস করেছেন আমরা বলতে পারবো না। তবে সেদিনকার ওই জিন লোকটা আসার ঘটনা দেখে আমরা আমাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। তো আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল।
আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি এরকম ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমি আপনাদের ঘটনা আমাদের চ্যানেলে প্রচার করা হবে এবং বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রিয় হোস্ট। আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। এমনই সব ঘটনা এবং সত্য ঘটনা শুনতে, গল্প শুনতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। একে একে কিন্তু আমাদের এই ভূত বাক্স চ্যানেলে 22টা পর্ব আপলোড করা হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।